দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অপতথ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তারদের মতামত নিয়ে একটা যুদ্ধ চলছে। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দীর্ঘ 25 বছর প্র্যাকটিস করেছি। আসলে এই কারণেই অপতথ্য, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক তথ্যের অপব্যাখ্যা মানুষের জীবন হানি করতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভালোই আছি, কিন্তু প্রতি 100 জনে যদি এই কারণে একজনও মৃত্যুবরণ করে বা ভোগে, সেটা কাম্য নয়। এখন অনেকেই বলতে পারেন যে বিজ্ঞান, আপনারা কি করেছেন সেটা কথা নয়, আমাদের সবার সামাজিক দায়িত্ব আছে বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে মানুষের সামনে আনা। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কফি এনামা নিয়ে একটা বড় অপতথ্য মানুষের মধ্যে ছড়াচ্ছে, ছড়ানো হচ্ছে। আমি একজন বিজ্ঞানের ছাত্র, আমি মেডিসিন বিশেষজ্ঞ। আমার একটা দায়িত্ব আছে, আপনারা জানেন। আমি কোনোভাবে বায়াস না যে এইটা বিক্রি করলে আমার লাভ হবে, আমার মোবাইল নাম্বার দিলে আমার কাছে রুগী আসবে, আমি এটার বাহিরে। এই কফি এনামা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। আমার সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইব্রাহিম খলিল, যিনি প্রফেসর অব অ্যাসোসিয়েট প্রফেসর অব সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি একজন জেনারেল সার্জন, FCPS পাশ করা, এবং তিনি জাপান থেকেও কলোরেক্টাল সার্জারির উপরে বড় ডিগ্রি নিয়েছেন। তিনি প্র্যাকটিস করছেন সার্জারি বিভাগে এই কলোনিক ইস্যু নিয়ে, যে বিশেষ করে কলোরেক্টাল ইস্যু নিয়ে দীর্ঘ বছর। তার অভিজ্ঞতা কাছে আমরা কিছু না। আজকে আমরা তার গল্প শুনবো, তার অভিজ্ঞতা শুনবো, তার থেকে আমরা শিখবো কিভাবে নিজেরা নিরাপদ থাকা যায়। ডক্টর ইব্রাহিম শাহিন খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ ডক্টর ফেরদৌস, আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আমি শুরুতেই শরীরের অঙ্গ অঙ্গ নিয়ে একটু কথা বলবো। কফি এনামা, এটা পায়ুপথে দেয়া হয় কফি। হালকা গরম গরম অনেকে বলছেন, অথবা ঠান্ডা করে দেওয়া হয় সিদ্ধ করার পরে। এনামা দেওয়া হয় পায়ুপথে। তারা কতটুকু ভেতরে যাবে সেটা বলছে না, কিন্তু আমি এখানে অ্যানাটমি, শরীরের গঠন নিয়ে প্রথমে একটু বলতে চাই। বৃহদন্ত্র, যেটা পায়ুপথ থেকে প্রায় 1.5 ফুট উপরে পর্যন্ত থাকে, প্রথম অংশ, এরপরে মাঝখানের অংশ, এরপরে আরো বড় অংশ। তো পাইপথের মূলত কাজ হচ্ছে শরীরের অবশিষ্ট যতটুকু পানি প্রয়োজন মল থেকে, সেটাকে সে শুষে নেবে পানির, এবং অল্প কিছু ভিটামিন এবং মিনারেলও সেখান থেকে শরীর শেষ মুহূর্তে অ্যাবজর্ব করে নেয়, তার যেটা প্রয়োজন হয়। এবং এটার সাথে লিভারের একটা কাছাকাছি কানেকশন আছে, যেটা রক্ত চলাচলের কারণে এটা সত্য। এবং এই প্রক্রিয়ায় লিভারকেও বলা হচ্ছে যে ডিটক্স করা হচ্ছে। আমার বিশ্বাস লিভার শরীরের সবচেয়ে বড় ডিটক্স অর্গান, যেটা শরীরের দায়িত্বটা তার কাছে, তাকে ডিটক্স করার কিছু নেই। বিধাতা হাজার হাজার কোটি বছর ধরে এই লিভারকে বানিয়েছেন শরীরকে যেন সে নিজে টেক কেয়ার করতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এই কফি এনামা দেওয়া হচ্ছে। আচ্ছা, বিজ্ঞানী, আপনারা যারা মেডিকেল প্র্যাকটিস করেন, সার্জারি প্র্যাকটিস করেন, এনেমা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা করতে হয় একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অলওয়েজ, তাই নয় কি? বলুন। ধন্যবাদ ডক্টর ফেরদৌস। প্রথমেই আগে আসলে বুঝতে হবে যে এনেমা জিনিসটা কি। এনেমা হচ্ছে, আমরা মূলত চিকিৎসার কাজে এটি ব্যবহার করা হয়। চিকিৎসা বলতে কখনো কখনো ওষুধ এই রাস্তায় প্রয়োগ করা হয়, সেটা আমরা সাপোজিটরি আকারে বলি। আর এনেমা দিয়ে আমরা মূলত কোলনটাকে ক্লিন করা, যেটা মানে অর্থাৎ পায়খানা বা স্টুল যে অংশটা, সেটাকে বৃহদান্ত্র থেকে বের করে আমরা অপারেশন যদি করতে হয় তাহলে সেই অপারেশনের জন্য প্রস্তুত করি, যেন অপারেশনের সময় এই স্টুলটা এসে সেখানে কোনো রকম ইনফেকশন না করে, ডিস্টার্ব না করে এবং পেটের ভিতরে ছড়িয়ে না পড়ে। এটা হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে, যখন আমরা কলোনোস্কোপি করি তখন কলোনোস্কোপি করার সময়
মলদ্বারের ভিতরে যদি পায়খানা দিয়ে ভর্তি থাকে, তাহলে কিন্তু আমি ওয়ালটা ভালো করে দেখতে পাবো না। এটাকে পরিষ্কার করার জন্যই আসলে আমরা এনেমাটা ব্যবহার করি। এটি অন্য কোনো উদ্দেশ্যে নয়, অবশ্যই নয়। এটা সাময়িক একটা প্রক্রিয়া যেটা এটা আপনাদের তত্ত্বাবধানে হবে। অবশ্যই এটা হাসপাতালে এবং আমাদের তত্ত্বাবধানে হবে। এবং ওকে, এই এনেমারও কিছু ব্যাপার আছে, কিছু ভাগ আছে, যেমন সিম্পল এনেমা, কম্পাউন্ড এনেমা, আমরা এইভাবে ফ্লিট এনেমা দিয়ে থাকি। ঠিক আছে। অর্থাৎ হুম। আমরা কতটুকু অংশ, যেমন বৃহদান্ত্রটা প্রায় 1.5 মিটার, আমরা কতটুকু অংশ পরিষ্কার চাই সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা আসলে এটি প্রয়োগ করে থাকি। এটারও যে কোনো কমপ্লিকেশন নেই তা না, সেই জন্যই আসলে চিকিৎসকের তত্ত্বাবধানেই এটি করা হয়ে থাকে। ওকে, এখন এই যে কফি এনেমা বা যে কোনো ধরনের এনেমা, ধরুন আপনি আমাকে একটা এনেমার একটা পাইপ দিলেন, বললেন ডাক্তার ফেরদৌস আপনি বাসায় গিয়ে নিজে এনেমা করবেন। এই যে মাথাটা আমার পায়খানা রাস্তায় ঢুকবে, এটার নিজস্ব একটা ঝুঁকি আছে কিনা? অবশ্যই ঝুঁকি আছে। ডক্টর ফেরদৌস, একটা জিনিস আমি মেনশন করি, সেটি হচ্ছে আপনি যদি কোনো কিছুর এফেক্ট পেতে চান, যেটা আল্লাহ তাআলা আপনাকে খাওয়ার রাস্তা দিয়েছেন, অর্থাৎ মুখ, কফি আপনি খাচ্ছেন, সারা দুনিয়ার মানুষ খাচ্ছে, এটি খাবার জিনিস, এটি আপনাকে মুখ দিয়েই খেতে হবে। এবং এটা শোষণ হয়ে শরীরে পুষ্টি বলুন, যে ইফেক্ট বলুন, সেটা উপর থেকেই হবে। আর নিচের পথটা হচ্ছে আসলে বর্জ্য পদার্থ বের হয়ে যাওয়ার পথ। এখান দিয়ে আপনি কোনো কিছু প্রয়োগ করে এটা শরীর শোষণ করে নিয়ে আপনাকে পুষ্টি দিবে, এই আশা করাটা আসলে ভুল। আচ্ছা। আরেকটা জিনিস খুব হ্যাঁ, বলুন। গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি অ্যানাটমি, অর্থাৎ যদি আমরা শরীরের গঠন চিন্তা করি, তাহলে শরীরের যে খাবার আমরা যেটা খাই, তার বেশিরভাগ অংশই শোষণ হয়ে যায় হলো আপনার ক্ষুদ্রান্ত, যেটাকে আমরা বলি স্মল গাট, যেটাকে বলি ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। খুব কম জিনিস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পানি এবং কিছু ইলেকট্রোলাইটস। এইটা কোলন, যেটা বৃহদান্ত যেটাকে বলে, সেখানে অ্যাবজর্পশন হয়। কোলনকে আপনি অন্য কোনো উদ্দেশ্যে প্রয়োগ করার কোনো সুযোগ নেই। প্রকৃতিকে আপনি চেঞ্জ করবেন, এটা কখনোই প্রকৃতি মেনে নেবে না। এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে মলটা বের হয়। যা জি, বলছিলাম, এই যে কফি এনেমার মাথাটা, প্লাস্টিকের মাথাটা ঢুকানো হয়, সেটা থেকে তো বায়ুপথ ছিঁড়ে যেতে পারে। রেকটাল পারফোরেশন বলে এটাকে। এবং আচ্ছা। সেখানে পারফোরেশন তো খুবই খারাপ, এটা হতে পারে। এটা ছাড়াও যে মলদ্বারের যে মুখ, যেটাকে বায়ুপথের মুখ বলি আমরা, সেই জি। অংশেও ছিঁড়ে যেতে পারে, ল্যাসারেশন হতে পারে। এবং পরবর্তীতে এটা নিয়ে অ্যানাল স্টেনোসিস, যেটাকে বলে, যে বায়ুপথটা আচ্ছা, চিকন হয়ে পাইপথ গিয়ে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যাওয়ার মতন একটা আচ্ছা, উপক্রম এটা থেকে সম্ভব। এখন দেখুন, অনেক রোগী কমেন্ট করছে, সাহেব আমি ভালো আছি এটা নিয়ে। এখন আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপারে ভালো আছেন? কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমি বলি একটু উত্তরটা। ভালো আছেন অর্থ হইলো পেট থেকে আপনি আধা শক্ত মল, প্রক্রিয়াজাত এখনো হয়নি, আপনি বের করে দিয়ে আপনার কাছে মনে হচ্ছে ভালো আছি, এটা একটা। এতটা ঝুঁকি নিয়ে আপনি করবেন কি না, আমার এটাই প্রশ্ন রোগীর কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এই যে ভালো আছেন বলছেন, কফিটা দিচ্ছেন, আমরা মুখ দিয়ে খেলে খাবারের জায়গায় এটা প্রক্রিয়া হয়ে লিভার হয়ে এটা ব্রেনে যায়, একটু ভালো আছে বলতেও 1 ঘন্টা লাগে। আর এই এনেমাতে এটা রাইট দেয়ার লিভার হয়ে ব্রেনে চলে যায়। এটার যাত্রাটা অনেক শর্ট, যে কারণে ইমিডিয়েটলি মনে হয় আমার খুব ভালো লাগতেছে। কিন্তু এটা করতে গিয়ে যে ঝুঁকিটা নিচ্ছে, আপনার কাছে কি মনে হয় এটা কলনে কি ড্যামেজ করতে পারে, বৃহদন্ত্রে কি ড্যামেজ করতে পারে? আচ্ছা, আহ শরীরের বিভিন্ন জায়গায় শোষণ হওয়ার জন্য এপিথেলিয়াম, যেটাকে আমরা বলি, যে আবরণী এই কোষ, যে, ঠিক এই যে এরকম। রাইট রাইট, ওকে। সেই হুম। আবরণী কোষগুলোকে সৃষ্টিগতভাবেই এক এক রকম করে তৈরি করা হয়েছে, যে যেই আবরণী কোষগুলো নিজেরা শোষণ করতে পারবে এবং তাদের জন্য সহনীয় পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আপনাকে বোঝানোর জন্য বলছি, যেমন খাদ্য থলি, যেটা স্টমাক, ওখানকার ভিতরের পিএইচ হচ্ছে অ্যাসিডিক। আবার খাদ্যথলি পার হয়ে, স্টমাক পার হয়ে যখন আপনি স্মল গাট, যেটা ক্ষুদ্রান্তে যাবেন, সেখানকার পিএইচটা হলো অ্যালকালাইন। আপনি যদি ওইভাবে চিন্তা করেন,
তাহলে ব্যাখ্যা করে দেখবেন যে স্টমাকের অ্যাসিড এনভায়রনমেন্টটা প্রয়োজন, আর ক্ষুদ্রান্তে অ্যালকালাইন এনভায়রনমেন্টটাই প্রয়োজন, আর নিচের দিকে নিউট্রাল এনভায়রনমেন্টটা প্রয়োজন। এখন যেখানকার যে ফাংশন করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাই বা না? সৃষ্টি যেভাবে আমাদেরকে হ্যাঁ, দিয়েছেন, আপনি যদি সেটাকে অস্বীকার করেন, আপনি যদি নিজেকে হ্যাঁ করি। নিজের ইচ্ছে মতন চালাতে চান, তাহলে কিন্তু বিপত্তি ঘটবে। পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস নামে একটি জিনিস আছে, যেটা হচ্ছে ইউসোফেগাসের লোয়ার এন্ডে, মানে অন্ন নালীর নিচের দিকে এবং পায়ুপথের ঠিক উপরে আছে। এই দুইটা জায়গায় পোর্টাল ভেইনাস সিস্টেম এবং সিস্টেমিক যে ভেনাস সিস্টেম, দুটার একটা জাংশন আছে। কোনো রকম বেগতিক দেখলেই এটা এই জন্যই করা যে এখান দিয়ে বাইপাস করা সম্ভব। এখন আচ্ছা। আমরা হুম। আমরা ঔষধ প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে আমরা ফিজিশিয়ান, আমরা সার্জন, আমরা এটা আমাদের টেকনিক্যাল হ্যান্ডে আমরা এটা প্রয়োগ করে থাকি। তার মানে ওকে। কোনো রোগী বাসায় নিজে নিজে ওই একটা পাইপ ঢুকিয়ে দিবে, এটা অনেক ডেঞ্জারাস। এবং আমি সার্জন হিসাবে বলছি, আমি ঢাকা মেডিকেল কলেজে এরকম প্রচুর রোগী পাই, ওই ওই যে ক্লিনজিং ভ্যাকুয়াম ক্লিনার বা এগুলোর যে পাইপ গুলো দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় রেকটাম সিগময়েড কোলন ছিঁড়ে রোগী পেট আহা, ফুলে তারপরে আহা। আমাদের কাছে এসেছে, তখন তাকে পেটের মধ্যে পায়খানার রাস্তা বের করে রাখতে হয়। এটাকে আমরা বলি আচ্ছা, কোলেস্ট্রল। সো এই ধরনের বিপদ, নিজে নিজে পাইপ ঢুকিয়ে এনেমা নেওয়া, এটা বিজ্ঞান সমর্থন করে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি। এই যে কফিটা আপনি বৃহদন্ত্রের ভেতরে যে লাইনিং এ এক্সপোজ করছেন, সেখান থেকে আমার বিশ্বাস প্রদাহ হতে পারে, কোলাইটিস, সেখান থেকে আলসার হতে পারে, পারফোরেশন, ফুটো হয়ে যেতে পারে। আপনার বিশ্বাস কি তাই? যাদের ডাইভার্টিকুলাইটিস একটা রোগ আছে, কোলনের আচ্ছা। মধ্যে ছোট ছোট বা ডাইভার্টিকুলাম থাকে, আলসারেটিভ কোলাইটিস, যে আলসারেটিভ কোলাইটিস থাকে, অনেক সময় ক্রনস ডিজিজের জন্য ক্রনসের। উইক হ্যাঁ। হয়ে থাকে, নন স্পেসিফিক কিছু কোলাইটিসও থাকে। এই জি, ধরনের ক্ষেত্রগুলোতে যদি আপনি না বুঝেই, রোগী তো আর এটা বুঝে না, সে জি। হয়তো দিচ্ছে দিচ্ছে, এক সময় দেখা যাবে যে ওটা রাপচার হয়ে যাচ্ছে, ফেটে ইয়াস, যাচ্ছে। ইয়াস। বাস, আপনি গরম পানি মিশিয়ে এই যে মানে এনেমাটা পাস করাচ্ছেন, কোলনের এপিথেলিয়াম কিন্তু হিট টলারেট করার জন্য তৈরি করা হয়নি, ওটা কিন্তু হিট অ্যাডজাস্ট করতে পারে না। এবং কনস্ট্যান্টলি যখন আপনি এটা দিবেন, তখন এইটা কোলনের এপিথেলিয়ামে এক ধরনের পরিবর্তন আনতে পারে, এটা সম্ভব। ওকে। আরেকটা জিনিস, এই তথাকথিত বিজ্ঞানীরা বলছেন এটা লিভারকে ডিটক্স করে। আরে ভাই, লিভার ডিটক্স, আপনার কমেন্ট শুনতে চাচ্ছি। আহ, আপনি যে ফ্যাক্টরিতে ধরেন পয়জন তৈরি হয়, হ্যাঁ। বা যে ফ্যাক্টরিতে পয়জনকে ড্যামেজ করা হয়, আপনি যদি সেটাকেই বলেন আমি এটাকে ডিটক্স করে দেই, এটাকে স্ক্যানিং করে দেই, তার মানে হচ্ছে আসলে আপনি মূল জিনিসটাই বুঝলেন না। শরীরের লিভার হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টরি, যে কিনা যে কোনো কেমিক্যাল এজেন্ট সেটাকে মডিফাই করে শরীরের প্রয়োজনীয় অংশটা রাখে, বাকিটাকে ওয়াস্ট এক্সক্রিশন করে দেয়, প্রস্রাবের মাধ্যমে হোক, জি, পায়খানার মাধ্যমে হোক, বা শ্বাস প্রশ্বাসে, যেভাবেই হোক এটা বের করে দেয়। সো লিভার নিজেই হচ্ছে ডিটক্সিফিকেশনের জন্য একটা ফ্যাক্টরি। লিভার জি। নিজেকে ডিটক্স করার আপনার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে একটি প্রশ্ন করি, পৃথিবীর জি, জন্ম হয়েছে কত হাজার বছর, জি। তো আজকে যারা কফি এনেমার কথা বলছেন, তাহলে এই যে হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা যারা কফি মলদ্বারের ভিতর দিয়ে ঢুকিয়ে এনেমা করেন নাই, ওনারা কি লিভার নষ্ট হয়ে মরে গিয়েছিলেন? কফি এনেমা না করার কারণে কারো লিভার ড্যামেজ হয়েছে এমনটি কি আপনি কাউকে দেখেছেন, পেয়েছেন? আপনি এই যে এত চিৎকার, একটা কথা আপনাকে আমি শুধু বলি, সেটা হচ্ছে যে মানুষটা একটা বিকৃত কাজ নিজে নিজে করতে যাচ্ছে, প্রতিদিন তার পায়ুপথে কফি ঢুকাচ্ছে, উনি তো আসলে মেন্টালি সাইকোলজিক্যালি রেডি হচ্ছেন যে এটা দিলে তার ভালো হবে। সো সাইকোলজিক্যাল একটা আহ, মানে স্যাটিসফ্যাকশন ছাড়া সাইন্টিফিক কোনো কিছু এখান থেকে আশা করবেন না। আর হ্যাঁ, আপনার এইটা কেন, আপনি যদি পানিও ঢুকান, তারপরেও ওটা কিছু স্টুল সহ বের হয়ে কলমটা খালি করে দিবে, এইটা হ্যাঁ, পসিবল। তাতে কি লাভ? আপনি বিধাতাকে চ্যালেঞ্জ করছেন, তাই তো? তাতে আচ্ছা, আসলে প্রয়োজন এখন, নেই। জি, এখন আসুন, যারা বলতেছে আমি ভালো আছি, তাদের আমার ধারণা তারা বোঝাতে চাচ্ছে আমি আইবিএস এ ভুগেছি, আমি কোষ্ঠকাঠিন্যে ভুগেছি। কোষ্ঠকাঠিন্যের একটা জাস্ট তিনটা
তিনটা জিনিস বলেন যেটা কোষ্ঠকাঠিন্যে ভালো কাজ করে, ঔষধ নয়, আমি প্রকৃতি। আমি কোনো ওষুধের কথায় যাচ্ছি না। জি। আজকাল অনেকেই যে কারণে এই সমস্যাগুলোতে ভুগে থাকেন সেটা হচ্ছে, আমি তিনটা জিনিস যদি আপনাকে বলি। নাম্বার ওয়ান ইজ লাইফস্টাইল। আপনি, আমি আমেরিকার কথা বলছি না, বাংলাদেশের কথা বলছি। আপনি বলুন যে কোন মানুষটা সপ্তাহে 3 থেকে 5 দিন উনি 40 মিনিটস টু 1 আওয়ারের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করেছে? আমাদের ব্যায়াম, কৃষক, শ্রমিক, হাঁটা মজুর চলা। যারা আছেন তারা ছাড়া। আমরা যারা জব করি, যারা আমরা হাইলি এডুকেটেড, আমরা এসি রুমে বসে কাজ করছি, আমার শেষ তারা তো, কি নিজে জিম করা বা আর 2 এক্সারসাইজ মিনিট। করা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, সেটা কি আমরা করি? আমরা করি না। এটা একটা পূর্ব শর্ত আপনার এই কনস্টিটিউশন নড়াচড়া রিলেটেড। করা, বেসিক্যালি নড়াচড়া। ফিজিক্যালি নড়াচড়া। দুই জি। নাম্বার হচ্ছে দ্বিতীয়। আপনার ডাইট। আপনি জি। খাচ্ছেন বার্গার, আপনি খাচ্ছেন ফাস্ট ফুড, আপনি খাচ্ছেন কাবাব, আপনি গিয়ে খাচ্ছেন এই সব এরকম ফাস্ট ফুড টাইপের মিট, পানীয় এগুলো পানীয় খাচ্ছেন না, আপনি পানীয় এনাফ পানীয় খাচ্ছেন না। পানি খাচ্ছেন না। তো তাহলে আপনাকে বলা হয়েছিল কি যে একটা অ্যাডাল্ট মানুষের প্রতিদিন অ্যাটলিস্ট 30 to 35 গ্রাম ফাইবার প্রয়োজন। ফাইবার কি করে? ফাইবার জিনিসটা খাদ্যের বা ভেজিটেবলের যে ফাইবার, ইট অ্যাক্টস লাইক এ স্পঞ্জ। আপনি যদি একটা স্পঞ্জকে রেখে দেন, তাহলে ও যেমন পানিটাকে শোষণ করে রাখবে, আপনার খাদ্য নালীর ভিতরে যখন এই ফাইবার থাকবে, তখন এই ফাইবারটা একটু বেশি পরিমাণ পানি ধরে রাখবে, শরীরকে শোষণ কম হবে। তাতে করে স্টুলের ভলিউমটাও যেমন বাড়ে, স্টুলটাও পাতলা থাকে, ডিউ টু ওয়াটার কন্টেন্ট পাতলা থাকে। আরেকটু বলি, ফাইবারের উদাহরণ কিছু বলুন, প্রাকৃতিক ফাইবার। ফাইবার তো আমাদের দেশের জন্য তো খুবই সোজা। আপনি 3 বেলা বাংলাদেশে পর্যাপ্ত শাকসবজি পাওয়া যায়, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবল আপনি খেতে পারেন। আমাদের দেশে পুঁই শাক, লাল শাক, বিভিন্ন রকম শাক, লাউ শাক ইয়া। পাওয়া যায়, মূলা শাক। এই যে এইসব শাকসবজি যদি খেতে চান, হ্যাঁ। বাংলাদেশে লাউ, কুমড়া সহ ঢেঁড়স, এই জাতীয় করলা, যে কোনো ধরনের যে সবজিগুলো, এই সবজি যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার এই চাহিদা পূরণ হবে। আমি অনেককে বলি, অনেকে বলেন স্যার আমি তো সবজি খেতে পারি না, আমাকে যারা দেখাতে আসেন, আমি বলি ঠিক আছে, আপনি যদি সবজি নাই খেতে পারেন, আপনার জন্য বিকল্প ভেজিটেবল ফাইবারও তো আছে। আপনি সাধারণ ইসবগুলের ভুসিও তো খেতে পারেন। এটাও কিন্তু অনেকটা আপনার এই ফাইবারের জি। চাহিদাটা জি। জি। পূরণ করে থাকে। সুতরাং ঔষধ নির্ভর হওয়ার তো আসলেই জি। প্রয়োজন নেই। জি। ডক্টর ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ। আপনি আহ, বিজ্ঞানের ছাত্র, আমরা দুজনেই বিজ্ঞানের ছাত্র। আমরা চাই মানুষ বিজ্ঞানমুখী হোক। যে এনএমআর কথা অনেকে বলছেন 1000 বছরের প্রাচীন, দেখুন আমরা ওই প্রস্তর যুগ থেকে বহু আগে পার হয়েছি, পেছন দিকে যাবার কোনো মানে হয় না। আবার এইটা কেন্দ্রিক, আমি কফি বিক্রি করব, এটা আমি তার পক্ষে না। বিজ্ঞান যেটা না, বলবো আমি তার পক্ষে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ধন্যবাদ। দর্শক মণ্ডলী। ধন্যবাদ ডক্টর ফেরদৌস, দর্শকদেরকেও ধন্যবাদ।